অ্যাক্সিডেন্ট হয়ে বললো, আমরা কত কিছু যে বারোটা বেলা আমাকে একটা ছবি দাও, ওরা ছবি বলতে দেয় না, কয় ছবি দেওয়া যাবে না। একজনে বলে যে ওর গলার মধ্যে ব্যথা পাইছে, হেলমেটের বাইঙ্গে ভিতরে ঢুকছিল। তে আরেকজনে বলে যে ওই বুকে ব্যথা পাইছিল। তে আরেকজনে বলছে যে বালুর জ্বর উঠছিল। আমার বাড়িতে এসে ওর বাবা মা কান্নাকাটি করেছে, এই জন্য আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। রাশেদের আব্বা আমাকে বলতেছিল, বাজান আমার ছেলে লাশ কেটেলে আমি নিজ হাতে কবর দিতে পারবো না। এই কথাগুলো যখন যখন মনে হয় আমাদের খুব খারাপ লাগে। আমার বাইশটা টাইশটা আছে, তার কাছে কোনো সময় ফোন দিবার দেয় নাই, কইছে কেন লাগে কথা কবা না। আমার ছেলের আমার খুব দেহার ইচ্ছে যে আমার ছেলেরাই নেই দেন না। আমার নাম মোহাম্মদ আক্তার। আমার দেশের বাড়ি হলো টাঙ্গাইল, থানা জেলা, ইউনিয়ন গারিন্দা, গ্রাম গোসাইজুয়া। আচ্ছা, শুনতে পেলাম যে আপনার এলাকা বা আপনার গ্রামেরই প্রতিবেশী বাংলাদেশি একজন গত রোজার ঈদে মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার লাশ হাসপাতালেই আছে, কিন্তু দেশে পাঠানো যাচ্ছে না। যে মারা গেছে ওর নাম হলো রাশেদ। রাশেদ? জি, তার আমার বাড়ি গ্রামের গোসাইজুয়ার, আমার গ্রামেরই, মানে আমি একবার আর ও আর একবার আমার গ্রামের। এই ঈদের দিন মারা যাওয়ার পরে আমরা কোম্পানির ক্যাম্পে গেছি, কোম্পানির সাথে যোগাযোগ করছি। কোম্পানি খেলে আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে আজ পাঠাচ্ছি কাল পাঠাচ্ছি। কিভাবে মারা গেল? মারা গেছে ও ফুড ডেলিভারির কাজ করতো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। মানে ওরা 5 বন্ধু মিলে একসাথে গিয়েছিল, পরে ওই জায়গায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এতটুকু জানতে পারছি আমরা। আচ্ছা, ওর রুমমেট যারা ছিল, ওর সাথে যারা ছিল, তাদের কাছে আমরা এতটুকু জানতে পারছি। কারণ ও থাকে শারজা, আমরা থাকে আজমান। আমরা সংবাদ পেয়ে আসছি যেদিন মারা গেছে, তারপর সে থাকতো শারজাতে? জি, শারজাতে। আচ্ছা, মারা গেছে কি ঈদের দিন? ঈদের দিন। আচ্ছা, তারপরে? তারপরে আমরা স্যার এনে যোগাযোগ করে যখন আমাদের ঘোরাচ্ছে, তারপরে আমরা চেষ্টা করলাম যে তাহলে কি করা যায়। কোম্পানি কোম্পানি আচ্ছা, যে আজ পাঠাচ্ছি কাল পাঠাচ্ছি। পিআরও বলতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আজ পাঠাচ্ছি কাল পাঠাচ্ছি। মালিকের সাথেও একদিন কথা হয়েছে, একই কথাই বলেছে। তারপরে আমরা এম্বাসি ওই জুয়েল স্যারের সাথে যোগাযোগ করছি, খুরশেদ আলম জুয়েল স্যার, সিনিয়র অফিসার দুবাইতে। জি, ওনার সাথে যোগাযোগ করছি। পরে কয় আমরা দেখতেছি, আমরা কোম্পানির সাথে যোগাযোগ করব, কেন পাঠাচ্ছে না আমরা দেখতেছি। 1 তারিখ থেকে তার সাথে যোগাযোগ হচ্ছে কন্টিনিউ, এবং ওর রুমমেট যারা ছিল, যে ছেলেটা মারা গেছে, ওদের সাথে যোগাযোগ রয়েছে। এবং দেশে যে ছেলেটা মারা গেছে, ওর বাবা মার সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। কারণ আমার গ্রামের, আমার পরিচিত, আমার বাড়িতে এসে ওর বাবা মা কান্নাকাটি করেছে। আচ্ছা, আমি এই জন্য আমি আরো বেশি কষ্ট পাচ্ছি যে কেন পাঠায় না, কি সমস্যা, এই সমস্যাটাও বলে না, আমাদের লাশ দেয়। কিন্তু এমবাসি কি বলতেছে, মানে কি সমস্যার কারণে এতদিন পরে আছে? এমবাসি বলতেছে কোম্পানির গাফিলতা। আচ্ছা, এই কথা বলতেছে, তাদের গাফিলতি। আমাদের যে যা করণীয় ছিল, আমরা যে ক্লিয়ার পেপারটা দেয়া লাগে এমবাসির থেকে, এটা আমরা কোম্পানির এপ্রিলের 23 তারিখে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, কোম্পানি মানে ওই ফুড ডেলিভারি কোম্পানি? জি, ওই কোম্পানির। আচ্ছা, মানে তারা মানে কাগজপত্র ক্লিয়ার করতেছে না, বা কোন হাসপাতালে আছে সেটা বলছে? সেটা স্যার সঠিক বলতে পারবো না, কিন্তু মোটামুটি একটু শুনছিলাম যে আল দাহিদ হসপিটালে আছে, শারজাতে, এতটুকু শুনছিলাম, সঠিক জানি না। আমরা কেন লাশ দেখিনি এবং ওইসব হসপিটালে কোনোদিন যাই নাই। আমাদের দাবি যে স্যার আমরা লাশ পাঠাইতে চাই, এবং বাবা মারও দাবি লাশ এরাসা যে কোনো বিনিময়। আচ্ছা, তো আপনারা আমাদের যে দুবাইয়ের যে কনসুলেটে কতবার যোগাযোগ করছেন, কতদিন? আমরা ফোনে অনেকবার যোগাযোগ করছি, ফিজিক্যালি আজকে গেছি। আচ্ছা, আজকে যাওয়ার পরে কি বললো? আজকে কার সাথে দেখা করছেন বলেন? প্রথমে দেখা করছি খুরশেদ আলম স্যারের সাথে, তারপরে এদের যারা আছে সবার সাথে। তারপরে ওরা বললো যে আমরা গেছে সপ্তাহে যে আমি বৃহস্পতিবারে স্যারের সাথে কথা বলছি, যে আমাদের এই আজকে কথা হয়েছে কোম্পানির মালিকের সাথে, এরা দ্রুতই পাঠাবে, 12 তারিখে। আমার বলছে যে 12 তারিখে পাঠাবে। আমি বললাম যে স্যার এরকম করে তো আমাদেরও ঘুরাইতেছে, 12 তারিখ যে পাঠাবে, আপনার কাছে কি ডকুমেন্ট আছে, আপনার কি টিকিট দিছে, টিকিটের ফটোকপি দিছে স্যার? না, এই কথাই বলেছে যে
আমরা দ্রুত পাঠাচ্ছি, ব্যবস্থা করতেছি। আচ্ছা। এই বৃহস্পতিবারে যোগাযোগ হয়েছে। তারপরে বলতেছে স্যার তাহলে আমরা কি করবো? আপনার অপেক্ষা করেন, কোম্পানি আর্থিক অবস্থা বলে ভালো না। যে স্যার আমরা ভালো না, যে প্রকার হোক আপনাদের যে করণীয় কিছু থাকে আমাদের হেল্প করেন। আচ্ছা, তো সে কি কোনো ক্ষতিপূরণ পাবে বা পাওনা দাওনা? এটা তো কোম্পানি আগাগোড়া থেকেই বলতেছে যে না, ওর পাওনা যা আছে আমি দিব, ওর বাবা মাকে দিব। আচ্ছা, আগে তো বলতেছে, কিন্তু পাবে কিনা আদৌ জানি না। আমার ছেলে ঈদের দিন মানে আমার সাথে কথা বলে নাই। পরে ওরা বেড়াইতে গেছে 4 বন্ধু নিয়ে। 7টার দিকে খবর আছে যে রাশেদ মারা গেছে। যে কি হয়ে মারা গেছে ওটা আমরা জানি না। পরে আমরা কোনো খবর পাইলাম না, কোনো নিউজ পাইলাম না, কোনো ছবি পাইলাম না। ওরা 4 বন্ধু ওকে নিয়ে গেছে বেড়াবার। 4 বন্ধু আয়া খবর পড়ে যে রাশেদ মারা গেছে। আমাদের বললো 1 ঘন্টা পরে আমাদের দেশে একটা ভিডিও আছে। তারপরে খবর আসছে যে রাশেদ মারা গেছে। ওই 4 ছিল সাব্বির আর রাব্বি। আমাদের কোনো কল দিল না, আমরা জিজ্ঞাসা করলে কোনো কিছু বলে না। 2 দিন পরে আমাকে ফোন দিছে যে, বাবা যান তোমার লাগবো, বুড়ার আইডি কার্ড লাগবো আর আমার বুড়ার আইডি কার্ড লাগবো। এটা দিয়ে অফিসে আমরা কাজ করবো। এই প্রতারণা করে আমার কাছে বুড়ার আইডি কার্ড নিচ্ছে। নেশাশি ছিল। আমরা পরে শুনতেছি মাইসের কাছে যে অনেকে ফোন করে বলছে যে আমার সাথে এই ম্যানেজার আমার নাকি দুর্ব্যবহার করে, এই কোম্পানির ম্যানেজার আমার স্বাস্থ্য ভাই কাছে বলছে আমার ছেলে। তারপরে ওরা ওই দিন বেড়াবে গেছে। উনতে ওরা এই অ্যাক্সিডেন্টে বললো আমরা কত কিছু যে 12টা বেলা আমাকে একটা ছবি দাও। ওরা ছবি পর্যন্ত দেয় না, কয় ছবি দেওয়া যাবে না। তারপরে আর কোনো দেয় না। এই তারপরে বললো যে এই আব্বাজান আপনি আমার ভোটার আইডি কার্ড দেন, আমি রাশিদের লাশ তাড়াতাড়ি পালামো। এরা বলে অনেক দিন ধরে ওরা খালি আমাকে ঘুরাইতেছে। এই রাফিক আর হলো সাদ্দিক আর ম্যানেজার খালি ঘুরায় যে অমুক দিন আবার করতে। আমাদের ওখানে হারুন ভাই আক্তার ওয়াগো খালি তারিখ দেয় অমুক দিন পারামো। আজ সুন্দর পারালো না। হঠাৎ করে আপনি এই ইয়ারের মধ্যে বলতেছে যে আপনার ছেলের আমরা দাফন গেছি। পরে বলছে আপনি কার দ্বারা দাফন করছেন? এটা আসলে অ্যাক্সিডেন্ট, এটা হত্যাকাণ্ড করছে রাফিক অথবা সাদেক এই ম্যানেজার। এটি হত্যাকাণ্ড করে আমার ছেলের গুণ করে হালাইছে। কোনো প্রশাসনের কোনো কিছু আমরা সহযোগিতা নেই নাই। ওরা বলতেছে পাঠামো পাঠামো, অনেক আমাদের তারিখ দিতে, এই টিকিট কাটতেছি, এই করতেছি, নানান কথা বলে ওরা। ওর কথাই উড়াই ধরা পড়ে। উ বন্ধু মনে হয় কথা কয় একভাবে, উ কয় আরেক ভাবে, বুঝছেন? একবার কয় মোটর সাইকেল আসে পিছিয়ে আসাম, আরেক বন্ধু কয় সামনে আসাম। এই জন্য বললাম যে উড়াই এটা হত্যাকাণ্ডের দায় হলো উড়াই। উড়াই হত্যা করে আমার ছেলে গুণ করছে। এর মতো কোনো লাশের একটা ছবি কিন্তু আমাদের দিল না। আমি আতে ভাই ধরছি ওদের যে বাবারা ভালো আমার একটু ছবি দাও, আমি তুমি দেখি। তোমরা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে মাইনে নেবো, আমার ছবিটা একটু দাও। দয়া করে তাও তারা ওরা দেয় না, ছবি দেওয়া যাবে না। আমি এমন ভাবে চলতেছি, চলা বড় কঠিন। এই এক বেলা খেলে আরেক বেলা খাইতে পারি না, খুব আমার কঠিন চলতেছে। আমার আমার অনেক টাকা ঋণ। আমি তো ছেলেরে পাঠালাম বিদেশি ঋণ করে, যে ঘরে কিছুই নাই। সোজা তো আমি উদাসীন হইতেছি। 2 বেলা আমার খাইতে খুব জুলুম বাড়ছে। আমার ছেলের টাকা পাঠাবো, সে টাকাটি ওরা মাইরা দিছে সবটি। 3 লক্ষ টাকা ছিল আমার ছেলের নগে, সে ওই টাকাটি মাইরাছে। আমার ছেলে টাকা পাঠাবো আমার নাকি বলছে যে আব্বা আমি টাকা পাঠাবো আইসাই বেড়াই আইসাই বেড়াবো। তারপরে আমার ছেলে ওরা মাইরা দিছে, টাকা নিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে আমার ছেলের কাছ থেকে। আমি আমার ছেলে খুব দেখার জন্য আমার আগ্রহী, খুব আমার বুকে দুধ আসে, আমি খুব শান্তি পাবো। অনুরোধ করে বলে আমার ছেলেরা কোন ভাবে আনা যায় আপনার একটু চেষ্টা করে আমার ছেলেরা আছে আমি দেখতে চাই। আমার একটাই ছেলে আসাল তো দুবাই গেছাল 2 বছর ধরে। মেলাতে রেন করে পাঠাইছিলাম আমার ছেলে আমার ছেলের বিচার চাই আর আমার ছেলের লাশ চাই। যে আমার রাশেদের লাশ যেন বাংলাদেশে পাঠাই দেয়। এই যে দুবাই যে ধরলো না,
সেদিনকে কথা বলছি আঙ্গজি দিল বাংলাদেশে বিশুদ্ধবাড়ি দিল না বিশুদ্ধবার আর আমার ছেলের সাথে কথা বলি নাই কি আমি বুধবারে কথা কইছি কইছে মা ইতরা গেল বাইরে তারপরে আমি 2.5 লাখ 3 লাখ টাকা আছে আমার কাছে আমি হেরা ঈদ গেলে তোমার কাছে পাঠাই দিব এই কথা কইছে করার পরে তারপরে তুই ঈদের দিনকে আঙ্গুই ঈদের দিন তো আমার ছেলের মাইরে হেলাইছে তারপরে তার আমার ছেলের নাকি আমার নাকি কোনো আমার ছেলের আমার খুব দেখার ইচ্ছে আপনারা যে পাইলে পারুন আমার ছেলের বাংলাদেশে পাঠাই দিন আমার ছেলের হাড্ডিও যদি পাওয়া যায় তাও পাঠাই দিবেন আর আমি 2-2.5 মাস ধরে আমি বিছানা থেকে উঠারই পারি না আমার ফুলার সুখে ছেলের হত্যা হয়েছে দেখে তো আমাকে একটু দেখায় নাই আজও পর্যন্ত দেখায় নাই আমার ছেলের মালিক আমার কাছে আজও পর্যন্ত ফোন দিল না কে আমরা নাম্বার পাই না দেখে মালিকের সাথে কথা কবাই নেই যে সুপারভাইজার এই তো ইকে দেয় জাঙ্গ তো হ্যাঁ তোর যাবাই দেনে তোরাই দুইজনে খালি এটা আমার নগে আর আমার মেয়ে হয়েছে ছোট হয় মেয়ের নগে খেয়াল কথা কইছে আমার যে 22টা আছে তাগো কাছে কোনো সময় ফোন দিবার দেয় নাই কইছে কে নগে কথা কবা না পরে হাত করে কয় যে ছেলে রাশেদ রে যে লই কে রাহলাই ফোন করছি আমরা পুলিশে করছে যে আমার ছেলের এখন আইনে দেন না দেশে কিবা করে আইনে দিবেন সেটা আমার আপনার কাছে অনুরোধ যে আমার ছেলের আইনে দেন না একজনে বলে যে ওর গলার মধ্যে ব্যথা পাইছে, হেলমেটের বাইঙ্গে ভিতরে ঢুকছিল। আরেকজনে বলে যে ওই বুকে ব্যথা পাইছিল। আরেকজনে বলছে যে বালুর জ্বর উঠছিল। যাই হোক, যে কোনো কারণে হোক, যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে তো মোবাইল ভালো থাকার কথা না। সেক্ষেত্রে মোবাইল এভাবে মনে করেন ভাঙ্গে নাই, মোবাইল সচল ছিল। তারপরে আমি 1 মাস পরে দেশে আসি। 1 মাস তারপরে যোগাযোগ তো করি এমনি, তারা বলতেছে, আমার কাকা বলতেছে না লাশ আসবো, এই 2জন লোক যোগাযোগ করতেছে, 2 ভাতিজা যোগাযোগ করছে লাশ আসবো। কিন্তু কেন লাশ যায় না, এভাবে ওরা খালি করতেছে, সময় পাস করতেছে। আর বলতেছে যে এই তো লাশ প্রায় মোটামুটি সব প্রক্রিয়া শেষ, এখন টিকিট কাটলে লাশ চলে যাব। তারপর আবার দুবাইয়ে বন্যা হয়েছিল, সেই বন্যার জন্য কিছুদিন কারণ ওরা কারণ দর্শায় পিছিয়ে নিছে। আবার বাংলাদেশের কনসুলেট থেকে একটা আসলো, মেসেজ আসলো আমার ওই চাচাতো বোনের ইয়ে। ওইখানে মেসেজ দেখলাম এই গত মাসের 12 তারিখে রাশেদের লাশ বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, আমরা তো সে অপেক্ষায় রয়েছি। এখন ওই লাশ আর আসে না। আমরা 10 তারিখ 11 তারিখ পর্যন্ত কোনো যে তাহলে তো চূড়ান্ত কোনো মেসেজ আসলো না যে লাশ কয়টায় আসবো, কয়টার সময় আমরা রিসিভ করবো, এ সম্পর্কে তো কোনো মেসেজ আসলো না। আমরা ওই দরখাস্ত লেখার প্রক্রিয়া করছি, করার পরে যে আমরা ওই বাংলাদেশে যে প্রবাসী মন্ত্রণালয় আছে ওইখানে আমরা দিমো, বা বিভিন্ন জায়গায় আমরা একটু করতেছি যে কোন ভাবে কি করা যায়। এর মধ্যে কাকা আসলে পরে বলতেছে যে গাদা এই অবস্থা হয়েছে বলে, রাশেদের বলে লাশ দাফন করে ফেলছে। রাশেদের লাশ দাফন করবো কেন? আমরা তো কোনো অনুমোদন দেই নাই, অনুমতি দেই নাই। এরা মানে আমার চাচার সাথে বা আমার চাচির সাথে যোগাযোগ করছে, এরা আমাদের সাথে যোগাযোগ করতে দেয় নাই। আমার প্রশ্ন হলো যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা তো কোম্পানিতে চাকরি করি, একজন অ্যাক্সিডেন্ট হলে আমরা কোম্পানির অবগত করব, কোম্পানি কি করব, যদি মৃত্যুবরণ করে তাহলে কোম্পানি তার মালিকের সাথে কোম্পানি তার গার্জেনের সাথে যোগাযোগ করবে। আমরা তো আমার গার্জেনের সাথে যোগাযোগ করবো না। এখানে রাফি রাফি এবং সাদিক কেন রাশেদের বাবা মার সাথে যোগাযোগ করে? ওরা তো হ্যান্ড ওভার করবো কোম্পানির কাছে। হত্যাকাণ্ডের যে সঠিক তদন্ত সেটা চাই, এবং কি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং রাশেদের লাশ চাই, যে কোনো মূল্যেই হোক রাশেদের লাশ আমরা দেশে চাই। রাশেদ মিয়া আমাদের বন্ধু, আমার এবং আক্তার ভাই, আমাদের একই কোম্পানিতে কাজ করি আমি আর আক্তার ভাই। আর রাশিদুল করে হইলো এক তালেবাদ কোম্পানি, ওই হোম ডেলিভারি যে কোম্পানি হয় ওইগুলাতে আর কি কাজ করে। রাশেদ মিয়া মৃত্যু হইলো একটা রুট অ্যাক্সিডেন্টে। ওরা 4টা বন্ধু 5টা বন্ধু মিলে বেড়াইতে যায় 11ই এপ্রিল, বাংলাদেশ রোজার ঈদের ওই দিন বিকেলে, 11 এপ্রিল 2024। ওরা বেড়াতে বের হয়, তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং এই খবর পেয়ে আমরা ওই 12ই এপ্রিল পরের দিন আর কি আমরা ওর রুমে যাই। ওইখানে রাফি সহ অন্য অন্য সবার সাথে দেখা হয় এবং কথা হয়। আহ, এবং আমরা জানি যে ও রোড অ্যাক্সিডেন্টে ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওইখানেই মারা যায়। তো আর রাফি আমাদের সাথে মূলত যোগাযোগ করে সব সময়। এখনো ওর সাথেই যোগাযোগ হয়েছে। ওর যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানকার
যে ডেথ সার্টিফিকেট বা হসপিটাল থেকে ক্লিয়ারেন্স অথবা শারজা পুলিশ, দুবাই পুলিশ যে এই পেপারস গুলা দিয়েছে ওগুলা আছে আমাদের কাছে। এবং আমাদের কাছে আরেকটা পেপার আছে, কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ, যেটা দুবাই অবস্থিত আমাদের দূতাবাস, 23/4/2024 তারিখে ওই লাশটা দেশে নেওয়ার জন্য যে অনুমতি পেপার দিয়ে থাকে ওই পেপারসটাও আছে আমাদের কাছে। এটা হইলো আমাদের দূতাবাস থেকে এই পেপারটা দিয়ে দিয়েছে, যাতে লাশটা কে নিবে, রিসিভ করবে। এখানে লেখা আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রিসিভ করবে মোহাম্মদ আলতাফ হোসেন, ওনার বাবা আর কি, রাশেদের বাবা রিসিভ করবে, এরকম লেখা আছে এখানে। এবং এখান থেকে সেন্ড করবে হইলো মোহাম্মদ রমজান, উনি হইলো যে এই রাশেদ কোম্পানি, যে কোম্পানিতে কাজ করতে ওই কোম্পানির ম্যানেজার। আমাদের দূতাবাসে গিয়ে এই পেপারসটা নিয়ে আসে, লাশ পাঠাবে, সেই জন্য এই মনে করেন মারা গেল হলো 11 এপ্রিল, আমরা 12 এপ্রিল প্রথমবার রুমে যাই, বন্ধুদের সাথে কথা বলি, সবকিছু বিস্তারিত শুনি। এরপরে আমরা প্রথমবারের মতো 6 মে 2024 আমরা ওর কোম্পানিতে যোগাযোগ করি, মালিক এবং ওর মালিক রাশিদ মিয়ার মালিক এবং ম্যানেজারের সাথে। তো আমাদেরকে ওই 6 মে মালিক সরাসরি আমার এবং আক্তার ভাইকে বলে যে আমরা ওর লাশটা দ্রুত দেশে পাঠাবো এবং ওর সমস্ত হিসাব আমরা দিয়ে দিব, ওর মা বাবার সঙ্গে কথা বলে এবং যোগাযোগ করে একদম তাদের হাতে, তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, হিসাবটা যাই দেয় উনি পাঠাবে আর কি, উনি দিয়ে দেবে। তো ও 6 তারিখ এই কথা হওয়ার পরে 18 তারিখে আবার আমরা দ্বিতীয়বার যাই, যে এই 6 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যেহেতু লাশটা পাঠায় না দেশে, তা আমরা আবার দ্বিতীয়বারের মতো আবার যাই। যেহেতু ওদের বাড়ি থেকে, রাশিদ মিয়ার বাড়ি থেকে আমাদেরকে প্রতিদিন ফোন করে কান্নাকাটি করে যে আমার ছেলের লাশটা এখনো পাঠানো হইলো না, তোমরা কি করতেছো। তো আমরা আবার 18 তারিখে, মানে 18 মে 2024 আবার কোম্পানিতে, তো ওইখান থেকে 1 থেকে 2 ঘন্টার মতো ম্যানেজারের সাথে আমরা কথা বলি, আমি আর আক্তার ভাই। তো উনি ওই সময় বললো যে সমস্ত কাগজপাতি রেডি আছে দেশে পাঠানোর জন্য, এখন শুধু টিকিট কাটলেই আমরা দেশের লাশটা পাঠিয়ে দিব। তো আমাদের আমাদের এই আশ্বাস দেন, ওই দিন রাতে এসে টিকিট কাটবে, আমাদের সামনে একটা টিকিট কাউন্টারের সাথে কথাও বলেছে, টিকিটের কত টাকা লাগবে কি লাগবে এটা বলে একটা ধারণা দেয়, 7,000 দিরহামের মতো লাগবে, ওই টাকাটা তারা দিয়ে টিকিটটা কেটে আমাদেরকে টিকিট দিবে, আমার হোয়াটসঅ্যাপে টিকিটের কপি পাঠাবে, এরকম কথা বলে। পরের দিন আমরা আবার যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে, তো তখন বলে যে টিকিট আজকে হয় নাই, আজকে হবে ইনশাল্লাহ, আমরা বা টিকিটটা কেটে তোমাকে কপি পাঠিয়ে দেবো আর কি। তো এরপরে আর ওনারা আমাদেরকে টিকিট দেয় না। খুরশেদ আলম জুয়েল, উনি হয়েছিল আমাদের দূতাবাসে চাকরি করেন। তো জুন মাসের 1 তারিখে যোগাযোগ করবো, উনি বললো যে আমরা লাস্টটা 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেবো। তখন আমরা একটু মানে আশ্বস্ত হই বা একটু সাহস পাই, যেহেতু দূতাবাসে একজন আমাদের পরিচিত লোক পাওয়া গেল, বা রাশেদ মিয়ার একজন পরিচিত লোক আছে, তাহলে হয়তো লাস্টটা এতদিন দেরি হলো, এখন যাবে। তো 1 তারিখ থেকে 24 তারিখ, মাঝখানে 16-17 তারিখে ঈদ হয়, হজ হয়, আমরা ওই সময় ছুটি করি না। 24 তারিখে আবার নতুন করে যোগাযোগ করি। তো এর মধ্যে কয়েকবার ডেট দেওয়া হয় যে আজকে লাশ পাঠাবে, কালকে পাঠাবে। এবং ওই খুরশেদ আলম জুয়েল স্যার আমাদের কেমন বলে, এবং দেশের বাড়িতে বলেন 12ই জুন মানে কনফার্ম লাশ পাঠানো হচ্ছে। তো এরপরে 12 তারিখ চলে যায়, এরপরে ঈদের ছুটি চলে আসে, লাস্ট 12, 13, 14 এরকম ডেট দিতেই থাকে। শেষবারের মতো 24শে জুন যাই, ওইখানে গিয়ে আমরা সবার সাথে কথা বলি। তখন ওই খুরশেদ আলম স্যার ছিলেন, আমার আরেকজন পরিচিত লোক ছিলেন ওখানে, জাকির হাজারি। সবার সাথে কথা বলার পরে সে ওনারা বলে, ওনারা মালিকের দেয়, মালিক মানে অফিসে ফোন দেয়। তো ওই ফোন দেওয়ার পরে মোহাম্মদ রমজান, উনি ন্যাশনালিটি পাকিস্তানি, উনি হইলে ওই কোম্পানির ম্যানেজার। তো উনি তখন ওই লাউড স্পিকারে কথা বলে, উনি বলে যে আমরা তো লাশ দাফন করে ফেলছি। তো তো আমরা ধরেন আমাদের মাথায় মানে একের আসমান ভেঙে পড়ে, এরকম একটা অবস্থা। আক্তার ভাই কান্নাকাটি শুরু করে দেয় তখনই। তো তাই আমরা এটা কি করে সম্ভব, কে দিল অনুমতি? তখন আমরা বলি আপনারা কি অনুমতি দিচ্ছেন? তাহলে না, আমরা তো অনুমতি দিইনি। তাহলে কার অনুমতিতে লাশ দাফন করলো? বাবা মা দেয়নি। এই কথার পরে উনি এক পর্যায়ে ওই আমাদের দূতাবাসের ওই লোকদের ওইখানে বলে যে আমরা তো টাকা চাইছি, টিকিটে টাকা চাইছি, তোমরা তো টাকা দাও নাই, তো আমরা লাশ এখানে দাফন করে ফেলছি। কিন্তু আমাদেরকে দূতাবাস থেকে বা রাশেদ মিয়ার বাড়িতে
কাউকে জানানো হয় নাই যে টাকা টিকিটের জন্য লাশ পাঠাচ্ছে না। এই কথাটা আমার সাথে, আক্তার ভাইয়ের সাথে এবং বাড়ির কারোর সাথেই এই কথাটা কেউ শেয়ার করেনি, আমাদের দূতাবাসও না এবং ইও না, এই কোম্পানিও করেন। ABM জামাল হোসেন স্যারের সাথে আমি সরাসরি কথা বলি, স্যার আমাদের সমস্ত কথা সুন্দরভাবে শুনেন। আহ উনিও বলেন যে এটা কি করে সম্ভব, আমরা তো যেহেতু অনুমতি দিইনি, এই লাশটা কি করে দাফন করা হলো এটা এখন আমি বিশ্বাস করি না। উনি এই কথা বলেন যে আমরা যতক্ষণ পর্যন্ত এটার কোনো ডকুমেন্টস না পাচ্ছি আমরা বিশ্বাস করি না। উনি এটা তদন্তের জন্য সবাইকে অনুমতি দেন বা ওনার এদের বলেন। আসার পরে আমি পরের দিন আরো 2 দিন যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে ওই জাকির হাজারির সাথে। উনি আমাদেরকে বলেন যে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করছি, ম্যানেজার আসবে, আমরা আমাদেরকে এখান থেকে পেপারস নিবে এবং লাশ আহ পাঠাবে, মানে কবর থেকে তুললে লাশ পাঠাবে। তো আমরা পরের দিন আবার জিজ্ঞেস করি কোন অবস্থাতে যে লাশ কি, মানে উনি কি আসছিল পেপার নিয়ে গেছে, উনি বললো যে হ্যাঁ আরবি এবং ইংলিশে দুইটাই ট্রান্সলেশন করে একটা পেপার নিয়ে গেছে। আদৌ আসলে ওটা কিসের পেপার, কি পেপার সেটাও জানি না, এবং লাশ আদৌ দাফন হয়েছে কিনা বা লাশ কোথায় আছে, আদৌ দেশে যাবে কিনা এটার মানে আমি এখনো বুঝতেছি। আমরা স্যারদের বলে আছি যে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, আমাদেরকে অনেক কিছু বলা হয় যে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য অনেক কিছু। কিন্তু আমাদের এত অবহেলিত কেন, আমাদের লাশটা দেশে পুরে দেশে দাফন হয়ে গেল আমরা জানলামই না। যে মানে আমি আদৌ বিশ্বাস করতে চাই না যে রাশেদের লাশ দাফন হয়েছে। আমি বিশ্বাস করতে চাই রাশেদের লাশটা দেশে যাবে এবং ওর বাবা মা শান্তি পাবে। ওর বাবা মা এমনও কথা জানেন আপনি, একটা আবেগে আমাকে ঈদের আগে 1 সপ্তাহ আগে রাশেদের আম্মা আমাকে ফোন দিয়ে বলছিল, বাজান আমার ছেলের লাশ নাকি পয়সা গলে গেছে, ওরা নাকি ওখানে ফেলিয়ে দিছে। তো আমার মানে ওই কথাগুলো বারবার মনে পড়ে। রাশেদের আব্বা আমাকে বলতেছিল, বাজান আমার ছেলের লাশ কেটে আমি নিজ হাতে কবর দিতে পারবো না। এই কথাগুলো যখন যখন মনে হয় আমাদের খুব খারাপ লাগে। আমরা তো বিদেশে থাকি, আমরা তো কোনো মায়ের সন্তান, রাশেদের বাবা মা কত কষ্ট পাচ্ছি। কি করে কি করে পারলো আমি ঠিক বুঝতেছি না। বিশ্বাস করেন আমি এই কথা শোনার পরে আমি 2 দিন ঠিক মতো কাজ করতে পারি নাই, খেতে পারি নাই। আমি জীবনে কারো, আমি দীর্ঘদিন ধরে বিদেশে আছি, আমার আর এখন ইচ্ছে করে না যে আমি বিদেশে থাকি। আমি যদি মারা যাই, আমারও যদি এরকম হয়, কে দেখবে? আমাদের অভিভাবক কোথায়? আমাদেরকে বলা হয় আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, আমাদের পর নিয়ে কত বড় বড় কথা বলে মন্ত্রী এমপি, তাহলে আমাদের কোথায়? আমি রাশেদের আব্বা আম্মা ও একটা ছোট বোন আছে, ওদের সাথে আমি ভালোভাবে এখন আর কথা বলতে পারি না। এই 2-3 মাস আমি ওদেরকে আশ্বাস দিয়ে রাখছি যে হ্যাঁ লাশ পাঠাবে, লাশ পাঠাবে, লাশ পাঠাবে। এখন শুনি লাশ দাফন হয়ে গেছে, আরো কোনো ডকুমেন্টস পাই না। আমরা এত অবহেলিত যে বলে বোঝানো যাবে না, আমাদের ভিতরে কষ্টটা কাউকে বলে বোঝানো যাবে না। দেশবাসীর কাছে দোয়া চাইছি আমাদের জানি এরকম কারো লাশ অবহেলিত ভাবে পড়ে না থাকে। এবং একটা কথাই আমার একটা দাবি, এটা যারাই দেখবেন সবাই দোয়া করবেন, এবং কারো যারা আমাদের 1 কোটি 100 কোটি প্রবাসী আছে, কারো লাশই জানি এইভাবে না হয়, মৃত্যু হতেই পারে বিদেশে, কিন্তু আমাদের লাশটা জানি অন্তত দেশে পাঠানো হয়।